প্লে লিস্টের আজকের প্রথম ক্লাসটি হচ্ছে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অর্থাৎ কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আজকের এই লেকচারে থাকবে যে টপিকসগুলো সেগুলো হচ্ছে, যেহেতু আমাদের গুণগত রসায়ন, সো অণু পরমাণু সম্পর্কে ধারণা থাকবে, সাথে থাকবে পরমাণুর মূল কণিকা বা স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং সাথে থাকবে আরো ভালো ভালো চমক, সেটি হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক আদান কেন -1 হয়, প্রোটনের আপেক্ষিক আদান কেন +1 হয়, এবং নিউট্রনের আপেক্ষিক আধান কেন 0 হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পুরো এপিসোড কিংবা পুরো টেকনিকগুলো দেখতে হলে তোমাকে চোখ রাখতে হবে ওমেগার অফলাইন এবং অনলাইন পর্দায়। সো আমরা এখন শুরু করে দিব আমাদের মূল লেকচার। আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অফিসার, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি রসায়ন এবং জীববিজ্ঞান পড়াচ্ছি দীর্ঘ 14 বছর ধরে। সেই আঙ্গিকেই আজকে আমরা HSC 27 ব্যাচের জন্য প্লে লিস্টের আজকের প্রথম ক্লাসটি হচ্ছে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অর্থাৎ কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। আজকে আমাদের লেকচার নাম্বার 1। আজকের এই লেকচারে থাকবে যে টপিকসগুলো সেগুলো হচ্ছে, যেহেতু আমাদের গুণগত রসায়ন, সো অণু পরমাণু সম্পর্কে ধারণা থাকবে, সাথে থাকবে পরমাণুর মূল কণিকা বা স্থায়ী কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং সাথে থাকবে আরো ভালো ভালো চমক, সেটি হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক আদান কেন -1 হয়, প্রোটনের আপেক্ষিক আদান কেন +1 হয়, এবং নিউট্রনের আপেক্ষিক আধান কেন 0 হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পুরো এপিসোড কিংবা পুরো টেকনিকগুলো দেখতে হলে তোমাকে চোখ রাখতে হবে ওমেগার অফলাইন এবং অনলাইন পর্দায়। তো আমরা এখন শুরু করে দিব আমাদের মূল লেকচার। লেটস গো। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেই টপিকসগুলো নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, আমি তোমাদের পাশে আছি রসায়ন এবং জীববিজ্ঞান নিয়ে। সো আজকে আমরা রসায়ন বিজ্ঞানের প্লেলিস্টের ফার্স্ট যে লেকচার 1, গুণগত রসায়নের লেকচার নাম্বার কত 1, সেটি নিয়ে কথা বলবো। গুণগত রসায়ন, ওকে। আমাদের কেমিস্ট্রির সবচেয়ে বস যে অধ্যায়টা গুণগত রসায়ন। তোমরা জানো রসায়ন বিজ্ঞানের প্রথম পত্রে 5টা অধ্যায় আছে। নাম্বার 1 হচ্ছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, নাম্বার 2 হচ্ছে গুণগত রসায়ন, নাম্বার 3 হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এবং যদি আমরা চতুর্থ নাম্বার অধ্যায়কে আরো বেশি বস অফ দ্য বসেস কল্পনা করি, সেটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অ্যান্ড পঞ্চম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে ডোমেস্টিক কেমিস্ট্রি অর্থাৎ গৃহস্থালির যে রসায়ন, দ্যাট ইজ কর্মমুখী রসায়ন। সো কর্মমুখী রসায়ন আমাদের অনেক একটা বোরিং অধ্যায়, বাট অনেক কিছু জানার আছে, শেখার আছে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে আমরা ইনশাল্লাহ প্লে লিস্টে ক্লাসগুলো নিব। সো আজকে আমরা যেই টপিকস নিয়ে কথা বলবো, লেকচার নাম্বার 1 গুণগত রসায়নের লেকচার নাম্বার 1-এ থাকছে প্রথম যেটা অণু এবং পরমাণু সম্পর্কে ধারণা। সো তার আগেই আপনারা এইখানে একটু নজর করে দেখেন, আমাদের অধ্যায় লেখা আছে গুণগত রসায়ন, যার প্রাথমিক ধারণা। সো প্রাথমিক ধারণাতে তুমি দেখতে পাচ্ছ যে কি কি আছে। লুক এট প্রাথমিক ধারণায় আমরা যে বিষয়গুলোকে এখানে তোমাদের সামনে ফুটিয়ে তুলেছি, সেটি হচ্ছে, তোমরা অবশ্যই নাম শুনছো, খ্রিস্টপূর্ব 460 খ্রিস্টাব্দে এমন একজন সায়েন্টিস্ট ছিলেন যার নাম লুসিপাস, এবং তাহার ছাত্র ছিলেন ডেমোক্রিটাস। লুসিপাস এবং ডেমোক্রিটাস তারা সর্বপ্রথম চিন্তা করেন এবং ভাবেন যে পৃথিবীতে যত মৌলিক পদার্থ আছে, সকল মৌলিক পদার্থ অতিশয় ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আর এই ক্ষুদ্র এই কণার নাম দেন তারা অ্যাটম। যদিও ভারতীয় একজন বিজ্ঞানী ছিলেন কোনার্ড, তিনি নামকরণ করেন অ্যাটম, অবিভাজ্য। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে তারা অবিভাজ্য কণা হিসেবে কল্পনা করেন, আর অবিভাজ্য এই কণাকে অ্যাটম হিসেবে আমরা জানি। যদিও ওই সময়ে 1803 সালে জন ডাল্টন, যিনি রসায়ন বিজ্ঞানের জনক, একজন স্কুল শিক্ষক, তিনি সর্বপ্রথম এই ডেমোক্রিটাস এবং লুসিপাসের তথ্যকে সঠিক বলে গ্রহণ করেন, এবং তিনি পরমাণু নিয়ে গবেষণা করে পরমাণুবাদ আবিষ্কার করেন, অর্থাৎ ডাল্টনের পরমাণুবাদ, যেখানে জন ডাল্টন বিশ্বাস করেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অবিভাজ্য, এবং যাহা অ্যাটম কিংবা পরমাণু নামে পরিচিত, যেটা নন ডিভাইডেড, অর্থাৎ যাকে আর ভাগ করা যাবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা সাজিয়েছি জন ডাল্টনের
যে পরমাণুবাদ অর্থাৎ 7টি পরমাণুবাদ আছে সেটা আমাদের আজকের লেকচারে যদিও নাই, কিন্তু আমি আলোচনা করব কারণ তোমাদের নতুন সিলেবাসে নতুন বইয়ে এই টপিকসটা আপাতত অফ করা হয়েছে। বাট আমরা ওমেগাতে এই টপিকসগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে স্টুডেন্টদের সামনে তুলে ধরি। মাই স্টুডেন্টস, এখানে এরিস্টটলের কথা আসছে, যিনি একজন মানে দার্শনিক ছিলেন এবং উনি একজন সমাজবিজ্ঞানী প্লাস হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক থেকে শুরু করে আমাদের যে বায়োলজির জনক, প্রাণীবিজ্ঞানের জনক, এমন একজন বিজ্ঞানী যখন বলেছেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হতে পারে না, পরমাণুকে আরো ছোট 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 অংশে যত ইচ্ছে ভাগ করা যায়, তার মানে হচ্ছে পরমাণু বিভাজ্য। তাহলে একটি পক্ষ অর্থাৎ ডেমোক্রিটাস লুসিফাসের তথ্য অনুযায়ী জন ডাল্টন 1803 সালে তিনি পরমাণুর উপর যে তথ্য আমাদের সামনে তুলে ধরেন সেটি ছিল এমন যে পরমাণু বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাগ করা যায়, এমনটা ছিল নো। অর্থাৎ জন ডাল্টন বলেছিলেন যে পরমাণু মাত্রই অবিভাজ্য, যাকে ভাগ করা যায় না। কিন্তু এরিস্টটল তো বলছেন যে পরমাণু বিভাজ্য, পরমাণু আরো ছোট 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 কণা দ্বারা গঠিত। তাহলে অবশ্যই এখানে একটা দ্বন্দ্ব আছে, সে দ্বন্দ্বের কিছুটা অবসান ঘটাবো আমরা আজকের লেকচারে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আরো যদি একটু গভীরে দেখো যে জন ডাল্টনের এখানে প্রস্তাবগুলো উল্লেখ করা আছে, কি কি বলা আছে, তারপরে আমরা রাদারফোর্ড বোরের তথ্য চলে যাব। এরপরে আসো তোমরা যে কেমিস্ট্রিতে অ্যাকচুয়ালি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। লুক এট, তোমার কি একবারও মনে হয় না যে এটার নাম গুণগত রসায়ন কেন বলা হয়? দেখো, গুণগত রসায়ন, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, গুণগত রসায়ন হচ্ছে যে এই অধ্যায়টার নাম কেন গুণগত হলো। তুমি কি জানো যে রসায়নকে আমরা যদি 4টা ভাগে ভাগ করি, তার প্রথমটাই হচ্ছে যেটা আমরা জানি যে জৈব রসায়ন, যেখানে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কথা বলা হয়, সেটা আমাদের ফার্স্ট পেপারে নাই, নাম্বার 1। তাহলে অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে রসায়নের একটি পার্ট। দ্বিতীয়ত হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ অজৈব রসায়ন, যেখানে কথা বলে শুধুমাত্র পরমাণুর গঠন নিয়ে, যেটা আমাদের গুণগত রসায়নের প্রথম অংশেই আছে। তৃতীয় অংশ হচ্ছে ভৌত ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে ভৌত রসায়ন, যেখানে শুধু বর্ণালী নিয়ে কথা বলা হয়, সেটিও আমাদের সেই টপিকসটাও গুণগত রসায়নে রয়েছে। 4 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে বিশ্লেষণীয় রসায়ন, সেখানে কি করা হয়, শুধুমাত্র সিনথেসাইজড বা বিশ্লেষণীয় বা অদক্ষেপ অথবা দ্রবণ সম্পর্কে তথ্য উপাত্ত নিয়ে ক্রোমাটোগ্রাফি সহ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মানে হচ্ছে লাস্ট যে 3টা পার্ট তুমি দেখেছো, 3টা পার্ট, সেটা হচ্ছে অজৈব যৌগ, যেখানে আলোচনা হবে পরমাণুর গঠন নিয়ে, এবং দ্বিতীয় যেটা ভৌত রসায়ন অর্থাৎ বর্ণালী নিয়ে কথা হবে, এবং চতুর্থ যেটা সেটা হচ্ছে আবার বিশ্লেষণীয় রসায়ন। তাহলে 4টার মধ্যে লাস্ট 3টা পার্ট গুণগত রসায়নের অন্তর্ভুক্ত। কেন গুণগত রসায়ন আমরা জানবো, গুণগত রসায়ন কেন এই অধ্যায়ের নাম হলো। দেখো, তুমি যদি কল্পনা, তাহলে আমাদের এখানে কয়টা ভাই, 4টা পার্ট। হ্যাঁ, তা আমি এখানে লিখলাম, একটু সংক্ষেপে লিখে দেই, অজৈব রসায়ন নিয়ে কথা হবে, যেখানে শুধু পরমাণুর গঠন, আর আমাদের গুণগত রসায়নে ইন্টারমিডিয়েটে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু অর্থাৎ অধাতুর গঠন নিয়ে কথা বলবো। ওকে, অজৈব রসায়ন নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে তোমার ভৌত রসায়ন, মানে ফিজিক্যাল, আর মানে ফিজিক্যাল কেমিস্ট্রি, যেটা ভৌত রসায়ন নিয়ে কথা বলবো। আর ফোর্থ হচ্ছে তোমার 3 নম্বরে বিশ্লেষণীয় রসায়ন নিয়ে কথা বলবো আমরা। আর 4 নম্বর যেটা, সেটা অবশ্যই এই অধ্যায়ে নাই, সেটা হচ্ছে তোমার জৈব রসায়ন। ভাইয়া, কি রসায়ন? জৈব রসায়ন। সো জৈব রসায়ন নিয়ে আমাদের এখানে কথা নেই। তাহলে গুণগত রসায়নে অজৈব, ভৌত এবং বিশ্লেষণীয় এই 3টা বিষয় নিয়ে আমরা কথা বলবো। কথা কি বুঝতে পারছি? আসো এবার, স্যার কেমিস্ট্রির কতগুলো পার্ট আছে আরো, সেটা কি বায়োকেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, প্ল্যান্ট কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, জিওলজি, মেডিসিন ইত্যাদি ক্ষেত্রে কেমিস্ট্রি অনেক বেশি প্রাধান্য পেয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্টস। তো আমরা এখন যাব যে স্যার গুণগত রসায়ন এই অধ্যায়টার নাম কেন গুণগত রাখা হলো। অবশ্য তোমার জানার অনেক ইচ্ছা, সেটা আমি আজকে প্রায়োরিটি দিচ্ছি। আসো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এইখানে পরমাণু এবং পরমাণুর মূল কণিকা দেখতে পাচ্ছ। আমি এটা নিয়ে একটু পরে কথা বলবো, আগে আমি বলবো গুণগত রসায়ন নামটা কেন হলো। দেখো, যে গুণগত রসায়ন কেন এই অধ্যায়ের নাম হলো, আমি এখানে সোডিয়াম ক্লোরাইড যদি একটু কল্পনা করি, সোডিয়াম ক্লোরাইড, তো সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি এখানে দ্রবীভূত করি, তাহলে তুমি বলবা কি, স্যার সোডিয়াম তো প্লাস আর ক্লোরিন কি মাইনাস, মানে ক্লোরাইড মাইনাস। তাহলে সোডিয়ামটা কি এখানে ধাতু, ক্লোরাইড কি অধাতু। এখন সোডিয়াম যে ধাতু, এটা তার যোগ্যতা, দ্যাট ইজ দা, আমরা যদি বলি ফিট, বা এটা আমরা যদি বলি তার যোগ্যতা, দ্যাট ইজ এটা তার গুণ, রাইট, দ্যাট ইজ কোয়ালিটি। কেন? কারণ সোডিয়াম কখনো অধাতু হতে পারে না। তাহলে যেহেতু সে গুণ, তার যেহেতু গুণ আছে, ধাতব ধর্মের গুণ আছে, সেই ইলেকট্রন ত্যাগ করে, তাই তো।
তাহলে তুমি যদি বলো স্যার এই সোডিয়াম যে ইলেকট্রন ত্যাগ করে সেটা আমি কিভাবে জানবো, তাহলে আমাকে সোডিয়ামের গঠনে নজর দিতে হবে। এখন সোডিয়ামের গঠনে তুমি যদি নজর দাও, দেখবা যে সোডিয়াম অনেক ছোট ছোট কণা দ্বারা গঠিত। সেখানে তুমি পেয়ে যাবা কিছু মূল কণিকা, অর্থাৎ সোডিয়াম ধাতুটা যে সকল কণা দ্বারা গঠিত সে সকল কণা সম্পর্কে আমাকে জানতে হয়, যে কণাগুলোকে আমরা আধুনিক অর্থাৎ আজকের এই জগতে এসে সেই অ্যারিস্টটলের তথ্য অনুযায়ী আমরা জানি পরবর্তী বিজ্ঞানীদের আবিষ্কার মূল কণিকা। অর্থাৎ সোডিয়াম যে ইলেকট্রন দান করবে সেটা তার যে যোগ্যতা, আর সেই যোগ্যতা জানতে হলে আমাকে সোডিয়ামের গঠন সম্পর্কে জানতে হবে। ক্লোরাইড সেটা কি ভাইয়া? অধাতু, তাই না? তাহলে ক্লোরাইড যে অধাতু এটা আমি কিভাবে জানবো? ক্লোরাইড মানে ক্লোরিন, অর্থাৎ ক্লোরিন যে অধাতু এটা কিভাবে জানবো? ক্লোরিনের স্ট্রাকচার দেখবো, এবং ক্লোরিন লাস্ট একটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক ফিল আপ করতে চায়। তাহলে আমার ক্লোরিন গঠন সম্পর্কে জানতে হবে। তাহলে ক্লোরিন তো একটা পরমাণু, তাই না? তাহলে ক্লোরিন পরমাণু কি কি দ্বারা গঠিত সে সকল বিষয় নিয়ে আমরা জানবো। এবার তুমি যদি বলো যে স্যার আমি নাম শুনেছি পানির, যে পানি তরল হয়, কিন্তু স্যার আমি যদি এই যে CCl4 কল্পনা করি, CCl4 এটা একটা তরল দ্রাবক, এটা কিন্তু জৈব দ্রাবক, আর এটা কি? অজৈব দ্রাবক। এখন প্রশ্ন হচ্ছে পানি তরল, এটা তো যোগ্যতা, তাহলে আমি পানি যে তরল এটা কিভাবে জানবো? পানির মধ্যে দুইটা পানির কণার মধ্যে প্রথম পানির কণার হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় পানির কণার অক্সিজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন দিয়ে যে বন্ধনে আবদ্ধ হয় তার নাম কি? হাইড্রোজেন বন্ধন। প্রশ্ন হচ্ছে স্যার পানির কি হাইড্রোজেন বন্ধন গঠন করার ক্ষমতা আছে? শুধু ক্ষমতা না, এটা তো যোগ্যতা, দ্যাট ইজ কোয়ালিটি। তাহলে গুণগত রসায়নে আমরা সেই বিষয়টা জানবো, সেই বিষয়টা ভালোভাবে শিখবো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা হয়তোবা এই অধ্যায়ের সম্পর্কে ধারণা দিতে একটু বেশি কথা বলে ফেললাম, কারণ না হলে তুমি গুণগত রসায়নের আজকের যে লেকচার 1 সেটা তুমি ভালোভাবে বুঝবা না, যে গুণগত রসায়ন কেন আমরা পড়বো, কি কারণে পড়বো। প্রথম লেকচারটা তুমি যদি কিছুটা বোরিং ফিল করো, পরবর্তী লেকচারগুলো তোমার লাইফে একটা এলিট টপিকস হিসেবে আমি মনে করি আসবে, কারণ প্রত্যেকটা পদে পদে তোমার এই টপিকসগুলো লাগবে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা গুণগত রসায়ন কেন এটার নাম হলো সেটা আমরা জেনে গেলাম। তাহলে প্রথমে যদি আমরা আসি যে ফার্স্ট অফ অল মূল যে লেকচারটা সেটি হচ্ছে আমরা ডেমোক্রিটাস এবং লুসিপাসে একটু যেতে চাই। তাহলে সেটা জানতে হলে আমরা এখন চোখ রাখবো ওমেগার স্ক্রিনে। আসো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মূল কণিকাটা কেন আসলো আসো দেখি। তুমি প্রথমে একটা এরকম একটা কণা নাও, তো এই কণার মধ্যে তুমি দেখবা, সরি একটা পদার্থ নিবা, এই পদার্থ দেখো এরকম ছোট 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 অসংখ্য কণা দ্বারা গঠিত, তাই না? এই এক একটা কণার নাম দেওয়া হয় অবিভাজ্য কণা। কে দিয়েছেন? ডেমোক্রিটাস এবং লুসিপাস। তারা প্রথমে বলেছিলেন যে মৌলিক পদার্থ অতিশয় ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, আর এই ক্ষুদ্র এই কণার নাম হচ্ছে পরমাণু, দ্যাট ইজ অ্যাটম। এই দ্যাট ইজ অ্যাটম, 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 that is not atom, that means to cut, to cut। তাহলে কি দাঁড়ালো? not to cut, যাকে আর ভাঙা যায় না, কাটা যায় না। এই যে not to cut, এটা ডেমোক্রিটাস লুসিপাস ঠিক আছে বললো, কিন্তু এরিস্টটল বলছে যে না ভাই, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু হতে পারে না, পরমাণুকে আরো ছোট ছোট অংশে ভাগ করা যায়, তার মানে হচ্ছে পরমাণুর ছোট ছোট অংশ দ্বারা গঠিত। কিন্তু ডেমোক্রিটাস আর লুসিপাসের এই তথ্যকে সাধুবাদ জানিয়েছেন সায়েন্টিস্ট, যিনি ও এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি এখন রসায়নের জনক, জন ডাল্টন। জন ডাল্টন পরমাণু অবিভাজ্য এই কথাটা উনি সত্য প্রমাণ করেন। সেই হিসেবে তিনি 7টা পরমাণুবাদ আবিষ্কার করেন, যার প্রথমটা ছিল মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। তাহলে অণু কোনটা? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু, যেটা পরবর্তীতে আবিষ্কার হয়, কিন্তু জন ডাল্টন এই ব্যাপারে কোনো তথ্য উনি দিতে পারেন নাই। দ্বিতীয়ত হচ্ছে একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ভর কি হবে? এক ও অভিন্ন। কিন্তু পরবর্তীতে আইসোটোপ আবিষ্কার হওয়ার পরে দেখা গেছে যে এক ও অভিন্ন হয় না, ভিন্ন ভিন্ন হয়। যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ, কার্বনের 3টা আইসোটোপ, ভিন্ন কেন আসে? জন ডাল্টনের মডেলে বা পরমাণুবাদে কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। 3 নম্বর হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু ধর্ম ভর কি হবে? ভিন্ন হবে, কিন্তু আইসোবার যখন আবিষ্কার হয় তখন ভরের ব্যাপারটা একই চলে আসে। তাহলে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণু ধর্ম ভর ভিন্ন কেন আসে? এটা নিয়ে কোনো তথ্য ডাল্টনের পরমাণুবাদে নাই। 4 নম্বর হচ্ছে পরমাণু মাত্রই অবিভাজ্য, এটা পুরোটা ডাহা মিথ্যা কথা। 5 নম্বর হচ্ছে পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা সত্য কথা, এটা আজও সত্য, এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। 6 নম্বর হচ্ছে পরমাণু সমূহ যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তার একটা নির্দিষ্ট
সরল অনুপাতে করে। 7 নম্বর হচ্ছে পরমাণু সমূহ রাসায়নিক বিক্রিয়ার ফলে কোনো পরমাণু ধ্বংস হয় না, নতুন করে সৃষ্টিও হয় না, শুধুমাত্র তাদের মধ্যকার সংযোগ প্রকৃতির পরিবর্তন ঘটে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি জন ডাল্টনের 7টি মতবাদ সঠিক এবং সাবলীল সুন্দরভাবে জানতে চাও তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমরা শুধুমাত্র ডাল্টনের 7টি পরমাণুবাদের উপরেই একটি লেকচার তোমাদের জন্য আপলোড দেব ইনশাল্লাহ, পাশেই থাকবেন। সো এবার আমরা ডাল্টনে বাদ দিয়ে এরিস্টটলে ঢুকবো। এরিস্টটল কি বলছেন যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যদি পরমাণু হয় সেই পরমাণুকে কি আর ভাঙা যায় না? ডেমোক্রিটাস লুসিপাস বলছে যে না, এরিস্টটল বলছে ভাঙা যায়। পরবর্তী বিজ্ঞানীরা গবেষণা করে তারা যেটা বের করছেন যে পরমাণুর কি আছে, মূল কণিকা আছে, অর্থাৎ মানতে বাধ্য হয়েছেন যে পরমাণু বিভাজ্য, পরমাণুকেও ভাগ করা যায়। পরমাণু কি দ্বারা গঠিত? মূল কণিকা দ্বারা। তাহলে মূল কণিকা কাকে বলে? যে সকল কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকে আমরা কি বলি? মূল কণিকা বলি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই মূল কণিকা হচ্ছে আবার 3 ধরনের। আমি যদি এখানে একটু টান দেই, দেখো মূল কণিকা হচ্ছে 3 ধরনের। নাম্বার 1 হচ্ছে স্থায়ী মূল কণিকা, আবার হচ্ছে অস্থায়ী মূল কণিকা। দেখো স্থায়ী মূল কণিকা হচ্ছে ভাইয়া, এই স্থায়ী মূল কণিকা 3টা ফিক্সড, অস্থায়ী হচ্ছে 140+, এখনো এটা গবেষণা চলতেছে। আর 3 নম্বর হচ্ছে বাবু কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকা কয়টা? কম্পোজিট কণিকা হচ্ছে মাত্র 2টা, একটা হচ্ছে আলফা আর একটা কি ডিউটেরন। আর এখানে তুমি যদি অস্থায়ী কণিকা আসো, অস্থায়ী কণিকাগুলো হচ্ছে বেসিকলি ম্যাসন, পাইওন, নিউট্রিনো, আলফা নিউট্রিনো, গ্রাভিট্রন, পজিট্রন, ম্যাসা, কোয়াক, অ্যান্টি কোয়াক, ইটিসি ইটিসি। ওকে, সো এগুলো নিয়ে আমরা আপাতত এখানে না পড়ি, বা ডিটেলস যখন অফলাইনে আমরা আসবো তখন ইনশাল্লাহ ডিটেলস পড়াবো। আর স্থায়ী মূল কণিকা হচ্ছে বাচ্চারা, স্থায়ী মূল কণিকা হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন আর এটা কি নিউট্রন, এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানবো, যে ইলেকট্রন কি, প্রোটন কি এবং নিউট্রন কি। এই 3টা কণা অবভিয়াসলি পরমাণুর ভিতরে মাস্ট বি থাকবে। পরমাণুর গঠন এই 3টা কণিকা ছাড়া কখনোই সম্ভব না। ওকে, তো 3টা কণিকা নিয়ে জাস্ট আমরা একটু সংক্ষেপে এখন তোমাদের সামনে তুলে ধরবো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন স্থায়ী কণিকার প্রথম যেটা ইলেকট্রন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একটা পরমাণু আমি এখানে দেখাইলাম, নাম তার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু ইলেকট্রন, কিন্তু এটা জাস্ট ডেমো। বাট আসল যে ইলেকট্রন সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ইলেকট্রনকে আমরা এইভাবে ডিনোট করে থাকি যে 0, -1, অর্থাৎ ইলেকট্রনের সংকেত তুমি দেখতে পাচ্ছ যে -1 চলে আসছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রন আবিষ্কার করেন সায়েন্টিস্ট থমসন 1897 সালে, এবং এই থমসনেই ইলেকট্রন আবিষ্কার পরে একটা মডেল দেন। ক্যাথোড রশ্মির মাধ্যমে সায়েন্টিস্ট কি করেন? ইলেকট্রন আবিষ্কার করেন। সেটা নিয়ে বিস্তারিত ফিগার আছে আর অ্যানিমেশন আছে, সেটা আমরা অফলাইন ক্লাসে শো করবো ইনশাল্লাহ স্মার্ট বোর্ডেই। ওকে, সো এখানে দেখো আমরা যেটুকু তোমাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, এখানে লক্ষ্য করো এটা আবিষ্কার কত সালে? 1897 সাল। এটার অবস্থান কোথায়? নির্দিষ্ট অরবিটে বা কক্ষপথ অথবা শক্তিস্তর বা শেল। ঠিক আছে, এটার আপেক্ষিক আধান আমি সংক্ষেপে লিখলাম, আপেক্ষিক আধান কত? -1। এখন অনেক স্টুডেন্ট আছে যারা জানতে চায় স্যার -1 কি এটা মুখস্থ কিনা। না, এটা মুখস্থ না, এটা শর্ট ট্রিক্স আছে। তুমি শুনে অবাক হবা যে ইলেকট্রনকে যখন তুমি ভারী কোনো কিছু দিয়ে আঘাত করবা তখন ইলেকট্রনের বডি থেকে 3 ধরনের পার্টিকেল বের হয়। আর এই 3টা পার্টিকেলকে আমরা সংক্ষেপে বলি ডাউনওয়ার্ড পার্টিকেল 1, ডাউনওয়ার্ড পার্টিকেল 2 অ্যান্ড ডাউনওয়ার্ড পার্টিকেল 3। এবং প্রত্যেকটার ভ্যালু হচ্ছে -1/3, এটারও -1/3, এটাও -1/3। আমি যদি এখন এখানে গুণ করে ফেলি -1/3 কয়টা? 3টা, তাহলে ভ্যালু আসতেছে কত? -1। আপেক্ষিক শব্দটা আসে একের সাথে অপরের তুলনা বোঝাতে। তাহলে ইলেকট্রন কয়টা পার্টিকেল থাকবে? 3টা, ডাউনওয়ার্ড 1, ডাউনওয়ার্ড 2, ডাউনওয়ার্ড 3, এবং প্রত্যেকটা পার্টিকেলের ভ্যালু হচ্ছে -1/3। তাহলে আমি তুলনা যদি করি 3টা কণার সাপেক্ষে ইলেকট্রনের আপেক্ষিক আধান কত? -1। ঠিক আছে, আশা করি এটা বুঝে গেছো, এবং তুমি প্রায় মিনিমাম 40,000 বন্ধু বান্ধবের চেয়ে সামনে এগিয়ে গেছো, কারণ ওরা জানে না, তুমি জেনে গেলা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি পরবর্তীতে আসি, ইলেকট্রনের আর কি আছে বাচ্চারা? ইলেকট্রনের আছে ভর। আমি যদি তার আগে বলি চার্জ আছে, রাইট? ইলেকট্রনের চার্জের ভ্যালু আছে। এখন তুমি বলতে পারো স্যার ইলেকট্রনের কয়টা চার্জ আছে, কি কি এককে আছে? আসো আমি তোমাকে দেখাচ্ছি। নাম্বার 1 হচ্ছে -1.6 × 10⁻⁻ কত? 19 কুলম্ব। এই হলো একটা ভ্যালু, মানে একটা চার্জ আছে। ওকে,
আমরা যদি সেকেন্ড দেখি, আরেকটা ইউনিটে যদি আমরা এটাকে দেখতে চাই, আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে এইরকম যে -1.60 টেন টু দি পাওয়ার -20 EMU, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আমরা যদি ফোর্থ আরেকটাতে থার্ড আরেকটা দেখি, থার্ড আরেকটা ইলেকট্রনের চার্জ আছে, সেটা হচ্ছে ভাইয়া ইলেকট্রনের আরেকটা চার্জ -4.8 টেন টু দি পাওয়ার মাইনাস কত, টেন টু দি পাওয়ার -10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যখন আমরা ইলেকট্রনকে ইউজ করি সেখানে এই ইউনিটটা ইউজ করব, আর তড়িৎ ক্ষেত্রের আমরা ইউজ করব ইলেকট্রনের এই ইউনিটটা। আর নর্মালি অ্যাজ ইউজুয়াল কুলম্ব যেটা 1.6 টেন টু দি -19 কুলম্ব। প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের চার্জের মান মাইনাস কেন হয়? এই প্রশ্নটা আমরা ইনশাআল্লাহ ডিটেলস অফলাইন ক্লাসে আলোচনা করব। অর্থাৎ পরমাণুস্থ ইলেকট্রনের, অর্থাৎ পরমাণুর ভিতরে অবস্থিত ইলেকট্রনের চার্জের মান মাইনাস কেন হয়। ওকে, তাহলে আপেক্ষিক আধান কেন মাইনাস হয় মাই ডিয়ার স্টুডেন্টস, এটা তোমরা অবশ্যই এখানে জেনে গেলা। এই যে কিভাবে বের করব সেটা আমরা দেখালাম যে ইলেকট্রনের আপেক্ষিক আধান কেন -1 হলো। ওকে, সো আমরা এখন পরবর্তীতে ইলেকট্রন নিয়ে আরো গবেষণা করার ফলে আমরা জানতে পেরেছি ইলেকট্রনের ভর আছে, তাই না? তাহলে ইলেকট্রনের ভর কত সেটা আমরা একটু চট করে দেখে ফেলি। ভাইয়া ইলেকট্রনের ভর হচ্ছে, লুক অ্যাট ইলেকট্রনের, এই যে আমি যদি সংক্ষেপে লিখি ইলেকট্রনের ভর, এটা দুইটা ইউনিট ইউজ করি আমরা, এটার নিয়ে আরো অনেক কথা আছে। 9.11 টেন টু দি পাওয়ার -28 গ্রাম। আরেকটা আছে গ্রাম, যদি আমরা না নিয়ে কিলোগ্রামই নেই তাহলে দাঁড়াচ্ছে টেন টু দি পাওয়ার -31 কেজি। তো এই ইউনিটগুলো তোমার মুখস্থ করলে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এগুলো ইনফরমেটিভ। ওকে, সো আরেকটা কথা আছে যে ইলেকট্রনের ভর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর যা 1, রাইট? তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1। এই 1কে যদি আমরা 1840 দ্বারা ভাগ করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হবে কি ইলেকট্রনের ভর। তার তুমি শুনে অবাক হবা যে পৃথিবীতে একমাত্র কণা, অতীব তুচ্ছ কণা, যার মান এতটাই ঋণাত্মক, এরপর আর কোনো ঋণাত্মক মানে মলিকিউল বা কণা নাই ইলেকট্রন ব্যতীত। তাহলে আমরা ইলেকট্রন সম্পর্কে জেনে গেলাম যে ইলেকট্রন কি, কোথায় অবস্থান করে, এবং হাইড্রোজেনের পারমাণবিক ভরের তুলনায় ইলেকট্রনের ভরটা কতটুকু সেটাও আমরা জেনে গেলাম। ভর জেনে গেলাম, ইলেকট্রনের অবস্থান জেনে গেলাম, ফাইন। তাহলে আমরা একটা চমৎকার বিষয় এখন শিখব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন ইলেকট্রনের চার্জ এবং ভর কিভাবে নির্ণয় করা হয় এটা 30 সেকেন্ডের মধ্যে আমরা কমপ্লিট করব। দেখো যে ইলেকট্রনের প্রথমে আসে, আমরা 30 সেকেন্ডের মধ্যে ইলেকট্রনের চার্জ নির্ণয় করে ফেলবো। এখন আমি যদি এখানে হেডলাইনটা লিখি যে ইলেকট্রন এর, লুক অ্যাট ইলেকট্রনের চার্জ নির্ণয়। সো এইটা তুমি যদি করতে চাও ইলেকট্রনের চার্জ নির্ণয়, তাহলে কিভাবে করব আমরা? এটা সূত্রটা হচ্ছে ডিরেক্ট সূত্র, হ্যাঁ শুরু। তাহলে সূত্র হচ্ছে এই যে এই মানে ইলেকট্রন মাইনাস ইকুয়াল কি 1 ফ্যারাড, এটা হলো সূত্র। ওকে, সো আমি যদি এখন এখানে ইলেকট্রনের চার্জের ভ্যালু বের করি তাহলে আসবে কত, 1 ফ্যারাড ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। সো তুমি জানো যে 1 ফ্যারাড সমান হচ্ছে 96,500 কুলম্ব অথবা 96,474 কুলম্ব। এটা অ্যাভারেজ ধরা হয় কত, 96,500 কুলম্ব। আর নাম্বার অফ অ্যাভোগাড্রো হচ্ছে এই ভ্যালুটা। ওকে ভাইয়া, তো যেহেতু আমাদের এখানে অ্যাকচুয়ালি দেখো ইলেকট্রনের যেই ভ্যালুটা আসছে কুলম্বতে চলে আসছে, রাইট? এটাকে তুমি ভাগ করলে মানটা চলে আসবে 1.6 টেন টু দি পাওয়ার মাইনাস কত, 19 কুলম্ব। মাইনাস কিন্তু এখানে আসে নাই, তাহলে ইলেকট্রনের চার্জ কেন মাইনাস হয়? তাহলে তুমি এই সূত্র দিয়ে ইলেকট্রনের চার্জ বের করার পাশাপাশি তুমি বের করতে পারবা ইলেকট্রনের চার্জ এবং নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করলে 1 ফ্যারাড পেয়ে যাব। আমি যদি এখন নাম্বার অফ অ্যাভোগাড্রো বের করতে চাই তাহলে আমি যদি ইলেকট্রনের চার্জের দিয়ে ভাগ করি তাহলে আমি কিন্তু নাম্বার অফ অ্যাভোগাড্রোর ভ্যালুটা চলে আসতেছে, যার কোনো একক থাকবে না। কারণ 1 ফ্যারাড যদি একক হয় কুলম্ব, চার্জের একক কি কুলম্ব, কুলম্ব কুলম্ব কাটা চলে যাবে, কোনো একক থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রনের চার্জ বের করে ফেললাম। একইভাবে তুমি যদি চাও যে স্যার আমি ইলেকট্রনের, এই যে ইলেকট্রনের ভর বের করতে চাই, ভর, তাহলে কিভাবে বের করবা? তুমি কি জানো 1898 সালে একজন সায়েন্টিস্ট, যার নাম হচ্ছে থমসন, সায়েন্টিস্ট থমসন সর্বপ্রথম একটা পরীক্ষা করেন, ক্যাথোড রে মানে অ্যানাল রে টেস্ট করেন, ক্যাথোড অ্যানাল রে বা ক্যাথোড রে টেস্ট করেন। সেখানে তিনি ইলেকট্রনের চার্জ এবং ভরের একটা অনুপাত বাইর করেন। সেই অনুপাতটা ছিল এইরকম যে E/m। দেখো আমরা এখন এখানে কি বের করব, এম এর ভ্যালু হোয়াট, ইলেকট্রনের ভর কত, এই একটা ভ্যালু যিনি বের করছেন সেটা ছিল এইরকম 10 টু দি পাওয়ার 8 লুক অ্যাট যে কুলম্ব পার গ্রাম। এটা ফিক্সড একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, রাইট? এবার তিনি ইলেকট্রনের ভর যখন বের করেন সেখানে হচ্ছে E/m। ওকে, সো ইটা হচ্ছে এখানে
লুক অ্যাট, এটা সূত্র, হ্যাঁ তোমাকে সূত্রটা মুখস্থ করতে হবে, সূত্র। সো এটার ভ্যালু কত, এত, 10⁻⁻, কত 19 কুলম্ব। আর এটা হচ্ছে ভাইয়া 1.76 10⁻8 কুলম্ব পার গ্রাম। সো কুলম্ব কুলম্ব যদি আমি কেটে ফেলি, তাহলে আমার ভ্যালুটা চলে আসতেছে, তুমি ভাগ করলেই ভ্যালুটা আসবে এইরকম 28, আর গ্রাম ইনভার্স উপরে চলে গেলে শুধু গ্রাম হবে। ওকে, এই যে আমাদের ভর চলে আসছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রনের ভরও তুমি পেয়ে গেলা, ইলেকট্রনের চার্জ পেয়ে গেলা, এবং ইলেকট্রনের চার্জ ভর কিভাবে নির্ণয় করে আমরা অল্প সময়ের মধ্যে দেখে ফেললাম। সো লেটস গো, আমরা পরবর্তী টপিকসে যেতে চাই, সেটি হচ্ছে প্রোটন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিনে যে আমরা প্রোটন নিয়ে কথা বলবো এখন। প্রোটন কাকে বলে? আমরা এটা জানি যে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে অবশিষ্ট যে কণা থাকে তার নাম কি, প্রোটন, তাই তো? সো এরকম ভাবে যদি দেখো যে স্যার আমি এই হাইড্রোজেন, সে একটা ইলেকট্রন ছেড়ে দিল, হয়ে যায় কি হাইড্রোজেন প্লাস। সম্ভবত এই কারণে এটার সংকেত হচ্ছে এইরকম, অথবা এভাবে পি দিয়েও প্রকাশ করা হয়, তাই তো? তাহলে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে অবশিষ্ট যে কণাটা থাকে সেটাই কি প্রোটন। কারণ মানে সেটাই হচ্ছে প্রোটন, কারণ হাইড্রোজেন একমাত্র মৌল বা পরমাণু যেখানে শুধুমাত্র একটা ইলেকট্রন থাকে আর একটা প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না। তাই এই কারণে ইলেকট্রন চলে গেলে অবশিষ্ট কণাটা কি থাকবে, প্লাস, দ্যাট ইজ প্রোটন। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি এখানে দেখতেই পাচ্ছ যে আমরা এখানে যে কেন্দ্র দেখিয়েছি, এই যে এখানে তুমি লক্ষ্য করো, এই কেন্দ্রে কিন্তু এখানে একটা পজিটিভ চার্জ তুমি দেখতে পাচ্ছ। এই যে এইখানে তুমি একটা কেন্দ্র দেখতে পাচ্ছ না, এখানে কি আছে, প্রোটন। এই যে আমি লাল কালারের যেটার নাম কি, প্রোটন। হ্যাঁ, তো এখানে 3টা প্রোটন দেওয়া আছে, এই যে 3টা প্রোটন দেওয়া আছে। ওকে, মানে জাস্ট এখানে আমি 3টা দেখালাম আর কি। তার মানে প্রোটনের অবস্থান কোথায়, প্রোটনের অবস্থান হচ্ছে কেন্দ্রে। এটা আবিষ্কার করেন কি সায়েন্টিস্ট রাদারফোর্ড। তবে গোল্ড স্টেইনেরও কথা আছে, 1919 সালে সায়েন্টিস্ট রাদারফোর্ড আবিষ্কার করেন প্রোটন। ওকে, তাহলে এখন প্রোটনের অবস্থান কোথায়, কেন্দ্রে। প্রোটনের চার্জের ভ্যালু কত সেটা আমরা এখন দেখব, যে প্রোটনের আপেক্ষিক আধান কেন +1 হয়। প্রোটনের ভর আর চার্জের ভ্যালু যদি আমরা জানতে চাই, প্রোটনের চার্জ কিন্তু তোমার ইলেকট্রনের চার্জই হবে, শুধু এখানে প্লাস হবে, আর ইলেকট্রনটা কি হবে, মাইনাস হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রোটনের আপেক্ষিক আধান কেন +1 হয়, সেটা আমরা একটু এক নজরে দেখি। তাহলে তোমরা এখানে একটু লক্ষ্য করো যে কেন্দ্রে যে আসলে প্রোটন থাকে সেটার আমরা একটা গ্ল্যান্স দেখিয়েছি মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা দেখব যে প্রোটনের আপেক্ষিক আধান কেন +1 হয়। দেখো, আমি যদি প্রোটনকে কিছু দিয়ে আঘাত করি, তাহলে প্রোটন থেকে আমার 3টা পার্টিকেল ইমিশন হবে। একটা হচ্ছে আপওয়ার্ড 1, আপওয়ার্ড 2, আর একটা হচ্ছে কি ডাউনওয়ার্ড 1। ঠিক আছে, ডাউনওয়ার্ড 1। সো এই যে আপওয়ার্ড ভ্যালু, এটার মান হচ্ছে +2/3, এটার মানে কত, +2/3, আর এটার ভ্যালু হচ্ছে -1/3। আমি যদি 3টাকে গুণ করি, এখন 3টা মান ভ্যালুকে বা যোগ করতে পারি, তাহলে আমার ভ্যালুটা আসবে এইরকম, অর্থাৎ +2/3 ইন্টু কত, 2 -1/3। তাহলে আমার ভ্যালুটা কত আসতেছে মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো, এখানে আসবে তোমার +4 -1, আর নিচে আসবে কত, 3। তাহলে আমার কত দাঁড়াচ্ছে দেখো তো, +3/3, তাহলে আসতেছে কত, +1। তাহলে প্রোটনের আপেক্ষিক আধান কত আসতেছে, +1। এই যে তথ্যটা বা এই টপিকসটা, এটা তোমরা অনেকেই জানো না, এখন আশা করি তোমরা জেনে গেছো এই শর্ট টেকনিকটা, যে প্রোটনের আপেক্ষিক আধান কিভাবে +1 হয়। আর প্রোটনের যদি আমরা চার্জের কথা বলি, যে প্রোটনের চার্জের ভ্যালুগুলো কি আসবে, একটা হবে অ্যাজ লাইক এস কার, ইলেকট্রনের চার্জের ভ্যালু শুধু আগে কি হবে, প্লাস হবে, দ্যাটস এনাফ। আর ভর যদি আমরা বলি যে এটার ভর কত হয়, যদি তুমি ভর জানতে চাও যে ভর, তাহলে ভর আসবে 1.675 10⁻⁻24। এই যে দেখো এখানে যে ভ্যালুটা মানে গ্রাম হবে। ওকে, এইখানে যে ভ্যালুটা দেখতে পাচ্ছ না, এটা অনেকে আবার 7.3 বলে। যারা 9-10 থেকে ইন্টারে উঠবেন তারা জানেন যে প্রোটনের ভর হচ্ছে 1.673, কিন্তু আসলে ইন্টারমিডিয়েটে হবে কত, 1.675, আর নিউট্রনেরটা হবে 1.678 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা প্রোটন সম্পর্কে জেনে গেলাম, প্রোটনের আবিষ্কার কিংবা প্রোটনের অবস্থান সবকিছু আপাতত শেষ। আমরা এখন তৃতীয় যে কণাটা, সেটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, তৃতীয় যে কণাটা আছে স্থায়ী কণা, নিউট্রন। নিউট্রন নিয়ে আমাদের এখন কথা হবে। তোমরা জানো যে এইখানে একটা এক্সপেরিমেন্ট দেখানো হয়েছে, যেখানে ডিসকভার অফ অ্যাটম, নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, মানে 3টা 4টা পার্টিকেলকে একসাথে আমরা হাই ভোল্টেজ যে
ব্যাটারি আছে সেটা ইউজ করব, এবং ক্যাথোড একটা রে নিব, ক্যাথোড একটা দণ্ড আর কি, যেটা আমরা অ্যানোড ক্যাথোড বলি। অর্থাৎ এখানে অ্যানোড ক্যাথোড দুইটা নেওয়া হলো। ছোট যে চাকতিটা সেটা হচ্ছে কি ক্যাথোড, বড় চাকতিটার নাম কি অ্যানোড, যেটা আমরা বলি অর্থাৎ ইলেকট্রন রিলিজ করে। জারণ যেখানে হয়, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়। সো এখানে তুমি ফ্লোটা দেখতেই পাচ্ছ যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ছোট করে একটা ম্যাগনেটিক ফিল্ড। এটা সাউথ পোল, এটা কি নর্থ পোল, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ মেরু। এবং আমাদের উপরে এবং নিচে দুইটা প্লাস মাইনাস পোল সৃষ্টি করা আছে। এটা মাইনাস পোল, এটা কি প্লাস পোল। তাহলে এখানে এ বি সি তিনটা রে কিন্তু পাওয়া যায়। তাহলে তিনটা রে এর মধ্যে কোনটা, যেটা আমরা ফ্লোরেন্স বলি, মানে অনুপ্রভা বা প্রতিপ্রভা বলি, যেটা আমরা ঝলক বলি বা স্পার্ক বলি, ঠিক আছে, মানে বিকিরণ বলি। সেখানে তিনটা রে দেখা যাচ্ছে, এ বি সি, অর্থাৎ মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে কথা হচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা থেকে আমরা টুস করে আবার এখানে চলে আসছি যে আপনি দেখেন যে কেন্দ্রে এই তিনটা রে এর মধ্যে অবস্থান লক্ষ্য করেন, যেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইলেকট্রন। আর কালো যে সে হচ্ছে কি নিউট্রন, আর লাল যে তিনি কি প্রোটন। জাস্ট এগুলো কালারিং করা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, ওকে। তাহলে এই এক্সপেরিমেন্টটা আপনি সারা বছর আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনি বুঝবেন না, কারণ এটা অনেক বছরের সাধনা। তো এই সাধনা যদি আপনি পূরণ করতে চান আংশিক, তাহলে আপনি ওমেগার অফলাইন ব্যাচে ভর্তি হতে হবে, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমরা দেখাবো সামনাসামনি যতটুকু পারি, ইনশাল্লাহ দেখিয়ে দিব আপনাদেরকে, ওকে। সো আমরা একটু নিউট্রন নিয়ে কথা বলে ক্লাস ক্লোজ করে দিব। আসেন যে নিউট্রন। সো বাচ্চারা তোমরা জানো যে নিউট্রনের যদি আমি ডায়াগ্রামটা বলি এইরকম হয়, এবং 1832 সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রন আবিষ্কার করার পূর্বে তোমরা একটা প্রশ্ন যদি আমি বলি যে আচ্ছা বাচ্চারা তোমরা বলো তো যে পরমাণুর যে কেন্দ্র আছে, এই যে কেন্দ্রটা যেটা প্লাস, তাই তো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। আর নিউক্লিয়াস কি গতিশীল নাকি স্থিতিশীল? অবশ্যই স্থিতিশীল। কিন্তু কেন এটা স্থিতিশীল? তোমরা তো জানো যে পরমাণুর কেন্দ্রে প্রোটন থাকে, আর প্রোটন কি পজিটিভ চার্জ। তোমাদের কি একবারও মাথায় আসে না যে প্রোটন পজিটিভ চার্জ হলে, দুইটা কণা পজিটিভ হলে এরা পরস্পরকে বিকর্ষণ করে? তাহলে বিকর্ষণ করলে তো আমার নিউক্লিয়াস গতিশীল হওয়ার কথা, সেখানে নিউক্লিয়াস কেন স্থিতিশীল থাকে? তুমি এটা জানো না যে দুইটা কণার মাঝখানে একটা পজিটিভ চার্জ থাকে? এটা তুমি জানো তো, অবশ্যই জানো যে কেন্দ্রে পজিটিভ দিয়ে তৈরি হয়। তাহলে পজিটিভ টু পজিটিভ তো রিপালশন, বিকর্ষণ হয়, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে কেন হয় না? কারণ নিউক্লিয়াসে দুইটা প্রোটনের মাঝখানে থাকবে কি একটা চার্জবিহীন কণা, নিউট্রন, তাই তো। তাই আমি যদি এখানে দেখাই তোমাকে, মনে করো যে এইটা, এই যে এটা কেন্দ্র, এটা প্লাস হলে এটা হলো ডট, মানে কোনো প্লাস মাইনাস নাই, জিরো, হ্যাঁ নিউট্রাল। আবার এটা সেম, এই যে প্লাস এন্ড নিউট্রাল, আবার প্লাস, হ্যাঁ প্লাস নিউট্রাল, ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে হয়তোবা খেলাটা আরো জমতে পারতো, যে প্রোটন যা থাকবে, যদি প্রোটন সংখ্যা যদি বেজোড় হয় তাহলে নিউট্রন সংখ্যার সাথে এক যোগ করে এটাকে জোড়া করে নিতে হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের এই নিউট্রনটা থাকার কারণে দুইটা প্রোটনের মধ্যে কি হয় না, সংঘর্ষ কিংবা বিকর্ষণ হয় না। আর বিকর্ষণ না হওয়ার কারণেই কেন্দ্রে নিউক্লিয়াসটা কি থাকে, স্থিতিশীল থাকে। এখন 1932 সালে চ্যাডউইক এর নিউট্রন আবিষ্কার করেন চার্জবিহীন কণা। এটার অবস্থান কোথায়? আমরা কেন্দ্রে এটা জানি। তো তুমি কি জানো যে নিউট্রনের আপেক্ষিক আধান কেন +1 হয়? এই দেখো, এটার আপেক্ষিক আধান কত? +1, -1 নাকি 0? কোনটা? তোমরা সবাই জানো যে 0 হয়, কিন্তু কেন 0 হয়? দেখো, তুমি যদি নিউট্রনকে আঘাত করো ভারী কোনো কণা দ্বারা, তাহলে নিউট্রন থেকে ডাউনওয়ার্ড পার্টিকেল 1, ডাউনওয়ার্ড পার্টিকেল 2 অ্যান্ড আপওয়ার্ড পার্টিকেল 1 আসবে। অর্থাৎ এটা হচ্ছে -1/3, এটাও হচ্ছে -1/3, এটা হচ্ছে কত, +2/3। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে -1/3, এইভাবে তুমি যদি তিনটাকে গুণ করো, দেখো 1, এই যে দেখো গুণ করলে কি আসতেছে দেখো তো, প্লাস কত আসতেছে, 2/3। তাহলে এখানে কত আসতেছে, -2/3 +2/3 ইকুয়াল কত, 0, তাই তো। দ্যাট ইজ, এই যে আমার নিউটনের চার্জ কি চলে আসলো, শূন্য চলে আসলো। তার মানে নিউটন চার্জবিহীন কণা, তাই তো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটার অবস্থান দেখলাম আমরা। দুইটা একটা থাকে কক্ষপথে, তার নাম হচ্ছে ইলেকট্রন, আর বাকি দুইটা থাকে কেন্দ্রে, যেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন, অর্থাৎ নিউক্লিয়াস, অর্থাৎ পুরোটাই, এই পুরো নিউক্লিয়াসটাই একটা পরমাণুর সকল ভর এর ভিতরে কেন্দ্রীভূত অথবা পুঞ্জীভূত করে রাখে, তাই তো। সো এরপরে আমাদের এই তিনটা কণা জানার পরে তোমাদের অবশ্যই মনে প্রশ্ন জাগতেই পারে যে পরমাণুর ভিতরে তিনটা কণা থাকে, এই তিনটা কণার মধ্যে কে, মানে কে কিভাবে আসে? তিনটা কণা কি একসাথে আবিষ্কার হয়েছে? নো। প্রথম আবিষ্কার করা হচ্ছে ইলেকট্রন, যেটা 1897 সালে আবিষ্কার করেন সায়েন্টিস্ট থমসন। এখন এই কণাটা পরমাণুর ভিতরে কিভাবে থাকবে, কেমন করেই থাকবে, এই বিষয়গুলোকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য সায়েন্টিস্ট থমসন 1898 সালে একটা মডেল প্রস্তাব করেন। আর যে মডেলের নাম হচ্ছে
প্লাম পুডিং মডেল, ওয়াটারমেলন মডেল, কিসমিস মডেল, ফুটবল মডেল, অথবা মানে সায়েন্টিস্ট থমসনের পুডিং মডেল। ওকে, সো এছাড়া আরো কয়েকটা মডেল আছে, টোটাল মডেল আছে 5টা। এর মধ্যে প্রথমে কার থমসনের মডেল, এরপরে কার রাদারফোর্ড 1911 সাল, এরপরে কার 1913 সালে মানে বোর পরমাণু মডেল, বোর সমারফিল্ড পরমাণু মডেল 1916 সালে, এবং তরঙ্গ বলবিদ্যা মডেল মানে ওয়েব মেকানিক্স মডেলটা আসছে 1924 সালে লুইদা ব্রগলি। এছাড়া আছে আমাদের সমারফিল্ডের পরেই চলে আসছেন সায়েন্টিস্ট শ্রোডিঞ্জারের সমীকরণ। এখন পরমাণুর ভিতরে ইলেকট্রনের উপস্থিতি প্রমাণের জন্য এতগুলো সমীকরণ, এতগুলো মডেল যেহেতু আসছে, সো আমরা মাই ডিয়ার স্টুডেন্টস চেষ্টা করব আপনাদেরকে এই মডেলগুলো নিয়ে সুপার ডুপার আগামী লেকচারে ইনশাআল্লাহ লেকচার 2তে এই বিষয় নিয়ে আমরা চূড়ান্ত লেকচার দেব। আগামী ক্লাস থাকবে আমাদের পরমাণু মডেল, থমসন মডেল, রাদারফোর্ড মডেল এই দুইটি, এবং সাথে থাকবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই 3টি মানে টপিকস নিয়ে শুরু হবে আমাদের ওমেগাতে কেমিস্ট্রির যে প্লে লিস্ট, অর্থাৎ 2 নম্বর লেকচার গুণগত রসায়ন থেকে, অর্থাৎ গুণগত রসায়নের 2 নম্বর লেকচারে আপনারা সবাই সাদরে আমন্ত্রিত, সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, পরমাণু মডেলের আমাদের দ্বিতীয় যে লেকচারটা, অর্থাৎ পরমাণু মডেল নিয়ে প্রথম লেকচারটা শুরু হয় আমাদের লেকচার 2তে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী লেকচারে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।